চালাচ্ছে ওই আগরপাড়া সোদপুর। আচ্ছা, ওইখানটা মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হচ্ছে সোদপুরই। সোদপুরে বাপের বাড়ি, আর তুমি বিয়ে করে ঠাকুরনগরে গেছি, ওখানে আমি ভাড়া থাকি এখন নিজের মতন। ওকে, তো তোমার মানে যাকে বিয়ে করেছো তিনি এখন কোথায়? সে বিয়ে করে চলে গেছে। কেন? হয়তো আমার দিক দিয়ে কোনো কিছু কমতি ছিল। তোমার তো 3 সন্তান, তারই সন্তান, তো তার এই 3টে বাচ্চা তোমার কাছে রইলো, তিনি চলে গেলেন? হ্যাঁ, 3টে বাচ্চাই আমার কাছে রেখে ও চলে গেছে। তারপরে তিনি এখন কোথায়? সে এখন এই দত্তপুরে থাকে। তো তুমি কিছু লিগালি আইনত কোনো স্টেপ নিলে না? সত্যি কথা বলতে কি, আমি একটা কথা মনে করি যে আমি নিজে ভালোবেসে যখন রাখতেই পারিনি, তারে আমি ওই আইনে তারপরে কোনো কেস খামারি এসব না করে আমি রাখতে চাইনি। সে যদি সুখী থাকে আমাকে ছেড়ে থাকুক, আমি আমার এই বাচ্চা কটা নিয়েই আমি সুখী থাকবো। সে তো বুঝলাম, এটা তো দার্শনিক কথা হলো, অনেক বড় মনের পরিচয় দিলে, সেটা ঠিক আছে, কিন্তু 3খানা সন্তানকে বড় করার তো একটা চাপ আছে, তার তো আর কিছু না হোক একটা খরচা আছে। যে সময়টা আমার দরকার ছিল ওর বাবাকে কাছে, সেই সময়টা ওরা পার করে নিয়েছে। সে তো বটেই, ইমোশনালি তো পাইনি, সেটা তো মেনেই নিচ্ছি, কিন্তু ফিনান্সিয়ালি হ্যাঁ, সেটাও তো একজন বাবার দায়িত্বের মধ্যেই পড়ে। আমার বড় ছেলের মুখে এইটুকু শুনেছি যে ও যদি ঠাকুমার বাড়ি যায় তাহলে ওর বাবার সঙ্গে কিন্তু রাস্তায় দেখা হয়। তার নিজের বাবা একবার ওর কিন্তু ছেলেরা ডাকে না। তিনি খুব অদ্ভুতী মানুষ, তার মানে ডাকিয়ে ওরে জিওরও করে না যে তুইরা কেমন আছিস, কি তোর বোন কেমন আছে। আমার মনে হয় তুমি ইচ্ছা করলে আইনের সাহায্য নিতে পারো। তোমার ওদের 3জনকে অর্থনৈতিক যে সাপোর্টটা দেওয়ার কথা, সেটা তো ওনার দেওয়ারই কথা, তো সেইটা তো তুমি চাইতেই পারো, সেটা আমাদের অধিকারের মধ্যে, তোমার অধিকারের মধ্যেই পড়ে। তোমার এই দোকানে কি বিক্রি করো আমি একটু দেখি, আমার পছন্দের কিছু পাই কিনা। গোল্ডেন চেন, গোল্ডেন দুল, সব সিটি গোল্ডের গ্যারান্টি আছে, 6 মাসের গ্যারান্টি আছে এগুলো। ও টিপের পাতা, বাহ, আর শাখা পলা, এইগুলো কি সুন্দর, এই যে সবুজ রঙের পলা। শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে না, সেই জন্যই। ওকে, নাইস। একদিনে কত বিক্রি হয় তোমার? ধরো বাজার যদি ভালো হয় তাহলে 2000 টাকাও ইনকাম করতে পারি, আর যদি বাজার না খারাপ ভালো হয় তাহলে ধরো 200 টাকা 100 টাকাও হয় না। সেরকম বাজারের উপরে ডিফারেন্স। এই টিপের পাতাগুলো কত দাম? আমি এগুলো বেচি 10 টাকা করে। ও, এক একটা 10 টাকা? এটা করে বার করবো। যতগুলো আছে আমি নিয়ে নেবো, ঠিক আছে, শোটা হয়ে যাক তারপরে। তুমি যদি আজকে না, এমনি চাই না, আমি কিনেই নেবো, অনেকগুলো নেওয়ার আছে আমার, সেগুলো আমি সব তোমার থেকে কিনবো। ওকে, আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে, কি প্ল্যান? প্ল্যান তো আমার একটাই, যে নিজস্ব একটা দোকান করব। আচ্ছা, ভাড়া বাড়ি থাকি, এমনকি যেটা দোকান আমার সেটাও ভাড়া, কেন ছেলেরাও আছে, ওদেরও একটা ভবিষ্যৎ করা লাগবে, সেই জন্য ভেবেছি একটা দোকান করব আর কিছু মাল ফেলবো। দোকান ভাড়া নেবে? ভাড়া না, চাচ্ছি যে কিনেই নেবে। আচ্ছা, কিন্তু 1 লাখ টাকায় সেটা হবে? এবারে নিজেরও তো কিছু জমবে। আচ্ছা, তারপরে এটা মিলিয়ে টিলিয়ে আমি চেয়েছিলাম যে একটা এই একসঙ্গে একটা টাকা পেলে তোমার সুবিধা হবে ওটা করতে। বাহ, দেখা যাক, চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, হ্যাঁ 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 হ্যাঁ, তোলো তোলো তোলো, যা যা পড়ে গেল, সব পড়ে গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। এবার মারো, এবার এক ঝটকা মারো, আস্তে করে, এই তো হয়েছে, এরকম করে হবে। আবার জড়ো করো, কাঠে ঘষে নিচে জড়ো করে তোলো। হ্যাঁ হ্যাঁ, নিচে 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 ঢোকে নি না, ওখানে টাকা নেই। সামনের দিকে সরে এসেছে, সামনের দিক দিয়ে টেনে নাও, বাঁ দিক দিয়ে টানো, এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো, হচ্ছে হচ্ছে, আরো টানো। হ্যাঁ, এবার নিচে খুন্তি ঢোকাও, টানো, আরো টানো, আরো, হ্যাঁ, তোলো তোলো তোলো, যা পড়ে গেল, সব পড়ে গেল। আবার আছে আছে, অনেক টাকা আছে, আরো নিচে নিচে, আরো, হ্যাঁ, ঢোকাও, ঝটকা মারো, এই তো হয়েছে। এই যা, $200, $400, $200, $600, 70, 80, 90,
1300, 310, 1310। দুজনের খেলা হলো, বাকি দুজনের সঙ্গে আলাপ আর গল্প হবে ব্রেকের ওপারে। আর ব্রেকে আমরা কি করব বন্ধুগণ? ঝালমুড়ি ঝালমুড়ি খাবো। ইয়েস, বলো রেখা। কোকিল ডাকে রে, মনে পাশে বাজে রে, লাটাকার লক্ষ্মীরা। লাটাকার লক্ষ্মীরা, লাটাকার লক্ষ্মীরা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ ঝালমুড়ি খেয়েছি আমরা ব্রেকে, শিপ্রার বানানো ঝালমুড়ি। আর খেলা তো দেখেইছেন পিঙ্কি আর শিপ্রার। এবার আলাপ করব ভালো করে একটু রেখার সঙ্গে। হ্যাঁ, তুমি বললে হাউসওয়াইফ, গৃহবধূ, সারাদিন নিশ্চয়ই বাড়ির অনেক হ্যাঁ, অনেক কাজ থাকে, কাজের চাপ থাকে। সারাদিন কাজের মধ্যেই কেটে যায় হ্যাঁ, পুরো। কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার স্বামী, আমার একটা বাচ্চা আর আমার শাশুড়ি মা। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড মার্বেলের কাজ করে। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, আমার স্বামী এসছে, আমার বাচ্চা এসছে। কোথায়? ও নমস্কার। বাচ্চা কই? ওই যে। আচ্ছা, ও তোমাকে খুব ভালোবাসে, মানে আচ্ছা। সব সময় বলবে যাক। মা তোমার লক্ষ্মী লাভ হয়ে যাচ্ছে, তুমি দেখবে না, আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। ওর নাম কি? ওর নাম রিক পুরকাইত। রিক? তুমি আমার ফ্যান না টুনির ফ্যান বলো? তোমার আমার তো। ঠিক তো? প্রমিস তো? হ্যাঁ। টুনির না তো? না, থ্যাংক ইউ, আই লাভ ইউ রিক। ওকে, তোমার গল্প একটু বলো রেখা। ম্যাডাম, আমার 2017-তে বিয়ে হয়। আর তখন আমার শরীর খুব ভালো ছিল। তো হঠাৎ করে দেখছি আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। কেন, কি হয়েছে? তারপরে আমি একটা ডাক্তার দেখাই, ভালো একটা ডাক্তার দেখিয়ে তখন অনেক রিপোর্ট পালা হলো। তো অনেক রিপোর্ট করে তখন আমার ধরা পড়লো যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। হ্যাঁ ম্যাম, আমার 2023-এ আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ওকে। ডাক্তার বললো, আমাকে বলেনি, আমার হাজব্যান্ডকে বলেছে যে ওনার এরকম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তা তুমি কি ওনাকে ভালো একটা বেটার জায়গায় চিকিৎসা করাতে পারবে? বাইরে চিকিৎসা করতে গেলে অনেক টাকা পড়বে, তুমি কি পারবে? আমার হাজব্যান্ড বলে আমি তো এই কাজ করে খাই, তা আমি যথাসাধ্য চেষ্টা করব। তখন যে ডাক্তার আমাকে দেখেছে সেই ডাক্তার বলল তুমি এত মানে দিনমজুরি খেটে তুমি পারবে না ওনার চিকিৎসাটা করতে, আমি রেফার করে দিচ্ছি, তুমি কলকাতা মেডিকেলে ওনাকে দেখাও। তো যখন কলকাতা মেডিকেলে আমাকে দেখানো হলো, ওখানকার ডাক্তার দেখলো, তখন আমি জানতাম না আমার এরকম বড় একটা রোগ হয়েছে। ওখানকার ডাক্তার অ্যাডমিট করে নিল, আমাকে ভর্তি নিয়ে নিল। আমার কন্ডিশন এতটাই খারাপ, মানে চলার শক্তি আমি হারিয়ে ফেলছি। প্রথম ওষুধটা খেতে আমি পুরো মানে কি বলবো, মানে হাত পা পুরো আমি প্যারালাইজ বলে না, শুধু শ্বাসটুকুনে মানুষ চলে, আমি ওরকম হয়ে গেলাম। তখন আমার মানে এতটাই মানে গা গরম, জ্বর, মানে সবাই ভাবতো মানে আমি আর বাঁচবো না। মানে আমি নিজেও ম্যাডাম ভেবেছি যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় বাঁচার আশা শেষ এখানেই হয়ে গেল। যখন ওই ওষুধটা খেলাম, মানে নিজের শরীরে এত কষ্ট হতো না, কি বলবো, মানে হাত পা সব পড়ে গেছিল ম্যাডাম আমার। মানে মানে ভাবতাম যে মনে আমি মরে গেলে মনে হয় এদের থেকে অনেক শান্তি পাই। ব্যথা কষ্টতে আমি ঠিকভাবে দাঁড়াতেও পারি না, আমার সিটটারে এত কষ্ট হয় ম্যাডাম। সে কষ্ট আমি ভুলবো না গো। এখন কি আগের থেকে একটু বেটার আছো? একটু ভালো হলো ম্যাডাম,
1 মাসও হয়নি আমাকে আবার বোন ম্যারো টেস্ট দিয়ে দিয়েছে, যেটা শীত দ্বারাতে মানে কি বলবো এরকম বড় বড় সুই হবে, ডিরেক্টলি কোনো অবশ টবশ কিছুই করবে না, পুরো এই শীতটার ওর ভেতরে পুরো মতন করে ওখানে ওইগুলো টেস্ট হয়। ওতে করে আমার শরীর আরও খারাপ হয়ে গেলো, যে দেবো উঠে একটু বসতে পারতাম, মানে 1 মাসের মতন একটু ভালো হয়েছিল, ও হয়ে আরও শরীর আমার খারাপ হয়ে গেল। তারপর আরও 1 মাস একটু ওষুধপালা খেয়ে একটু ভালো হয়, তারপরে এখন ওই রিপোর্টের ওপরই সব কিছু হয় ম্যাডাম। মানে মাঝে মধ্যেই টেস্ট করা? হ্যাঁ মাঝে মধ্যে না, আমার মানে 1 মাসের মধ্যে ডাক্তার আমার সাথে কথা বলে, আগে রিপোর্ট দেখে তারপরে কথা বলে, রিপোর্ট ছাড়া ডাক্তার কোনো কথা বলে না। আজকে 1 লাখ টাকা পেলে কিছু করবে কি প্ল্যান? আমার আগে তো শরীরে চিকিৎসার জন্যই ম্যাডাম দেখাবো, কারণ ডাক্তার অনেক রিপোর্ট দেয় যেগুলো আমি করতে পারি না। টেস্ট দেয়? হ্যাঁ টেস্ট দেয়, যেগুলো হয় না সবসময়, কি টাকা তো হয়ে ওঠে না। তোমার এমনিতে কি করতে ভালো লাগে? কোনো রিসেপশনের বসার বা এরকম যদি কোনো কাজ হয়